প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে মেনলি তোমাদের সাথে আমি কথা বলবো তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা যে প্রথম ভাষা, বাংলার একটি ভারতীয় কবিতা নিয়ে কথা বলবো। কবিতার নাম চারণ কবি। এই কবিতার কবি ভারভারা রাও, এটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। তো কবিতা শুরুর মুহূর্তেই আমি তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ভারভারা রাওয়ের জন্ম পরিচিতি। তেলেগু সাহিত্যের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাহিত্য সমালোচক হলেন ভারভারা রাও। তার সম্পূর্ণ নাম পেন্ডিয়ালা ভারভারা রাও। 1940 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর তৎকালীন অন্ধ্রপ্রদেশের অর্থাৎ বর্তমান তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গল জেলায় এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র হিসাবে তিনি বেশ মেধাবী ছিলেন। অবশ্য কর্মজীবন তিনি শুরু করেছিলেন অধ্যাপক হিসাবে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে, যদি আমরা দেখি তাহলে চালি নেগালু, জীবনাদি, ওরেলেম্পো, স্বেচ্ছা, সমুদ্রম, দ্য ফিউচার। যদিও ভারভারা রাওয়ের প্রথম কবিতা সংকলন চালি নেগালু প্রকাশিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। ভারভারা রাওয়ের এই কবিতাটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, যার প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ তার ছদ্মনাম। এবার কবিতার উৎস নিয়ে কথা বলি। দেখো, মূল কবিতাটি তেলেগু ভাষায় রচিত, যার নাম ছিল কবি। এটা প্রকাশিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে 23 অক্টোবর। কবিতাটি কবির 1986 খ্রিস্টাব্দে প্রকাশিত মূল গ্রন্থ ভবিষ্যৎ চিত্রপটম অর্থাৎ ভবিষ্যৎ চিত্রপটে অন্তর্ভুক্ত হয়। কবিতাটিরই অনুদিত রূপ দেবেশ রায় সম্পাদিত মাসিক পত্রিকা সেতুবন্ধন পত্রিকার 15তম সংখ্যায় অর্থাৎ 2019 খ্রিস্টাব্দে 13ই জানুয়ারি প্রকাশিত হয়। কবি শঙ্খ ঘোষ কর্তৃক চারণ কবি নামে প্রকাশিত হয়। এবার আমাদের যেটা মূল বিষয় হচ্ছে চারণ কবি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, চারণ কবি এই শব্দের মধ্যে চারণ কবিটা আমরা যদি দেখি, এই শব্দটা আমরা প্রথম পাই মোগল যুগে, তারপর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে। তোমরা সকলেই জানো চারণ কবি বলতে আমরা মুকুন্দ দাসকেই চিনি। তো মূলত চারণ কবিদের কাজ কী ছিল না, বিভিন্ন ভারতবর্ষের বা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেশাত্মবোধে মানুষকে উদ্দীপ্ত করা, সেটা সঙ্গীতের মূর্ছনাই হোক বা গানের মাধ্যমেই হোক বা কবিতার মাধ্যমেই হোক। চারণ কবি শব্দটা বললে অবশ্যই মুকুন্দ দাসের কথাই আগে আমাদের সামনে ভেসে আসে। আমরা এই চারণ কবি কবিতায় মূলত দেখব শাসক শক্তি যখন ক্ষমতাগর্বে অহংকারী হয়ে ওঠে বা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যখন প্রচলিত সকল নিয়ম শৃঙ্খলাকে ভেঙে ফেলে স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে কায়েম করতে থাকে, তখন শুরু হয় এক বিপর্যয়। আর সেই বিপর্যয়ের প্রতিবাদেই এই কবিতাটা লিখেছিলেন ভারভারা রাও, যার নাম চারণ কবি। কবিতার শুরুতেই কবি বলছেন, নিয়ম কানুন যখন সব লোপাট। দেখো, নিয়ম কানুন এটি একটি শব্দদ্বৈত। এর অর্থ হচ্ছে আইনের মাধ্যমে সংরক্ষিত কিছু নির্দেশ যা জনগণকে মেনে চলতে হয়। অর্থাৎ নিয়ম যখন সব লোপাট, মানে যখন সমস্ত কিছু লোপাট মানে তুচ্ছ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, সরিয়ে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে, অদৃশ্য করে ফেলা হয়েছে, মানে যার কাছে আর খুঁজে পাওয়া যায় না। আর সময়ের অর্থাৎ নিয়মের যখন নিয়মকানুন যখন সব লোপাট, এই সব সেন্টেন্সটা, এই চরণটা যদি আমরা দেখি, দেশ বা সমাজের বুক থেকে ন্যায় নীতি বা নিয়ম কানুনগুলিকে অমান্য করে তাদের বিলুপ্ত করা হয়েছে যখন। আর সময়ের ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। সময়ের ঢেউতলা, ঢেউতলা মানে আলোড়ন তোলা, আন্দোলিত করা। কালো মেঘের দল, কালো মেঘ বলতে এখানে কালো রঙের মেঘের সমষ্টি বা পুঞ্জ। তবে এখানে সমাজের যে ন্যায়নীতি বা আইন কানুনকে ধ্বংসকারী যে মানবতার হত্যাকারীদের এখানে বলা হয়েছে কালো মেঘের দল। মূলত অশুভ শক্তি, যা মানবের কল্যাণকামী নয়, মানবের অকল্যাণকামী। অর্থাৎ সময়ের ঢেউতলা কালো মেঘের দল, এই চরণের দ্বারা কবি বোঝাতে চাইছেন সুস্থ সমাজকে অস্থির করে তোলে শোষক শক্তি। তারাই আইন কানুন বা সামাজিক ও রাষ্ট্রীয় রীতিনীতিকে তোয়াক্কা না করে অন্যায় অনাচারের মাধ্যমে সমাজকে অস্থির করে তোলে। আর ফাঁস লাগাচ্ছে গলায়। ফাঁস বলতে কি, দেখো, ফাঁস কৌশলে আলগা করা যায়, মানে এটা একটা সুতা বা দড়ির বন্ধন বিশেষ যে ফাঁস লাগাচ্ছে গলায়। যারা সত্য ভাষণের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, অর্থাৎ বাক স্বাধীনতা খর্ব করে দেওয়া হচ্ছে। চুইয়ে পড়ছে না কোনো রক্ত। আঘাতটা যখন মর্মকে, হৃদয়কে বিদ্ধ করে, তখন বাইরে রক্তপাতের চিহ্ন দেখা যায় না। সমাজ সংস্কৃতির উপর আঘাত এনে মানুষের যে অন্তঃশক্তিকে সেটা দুর্বল করে দেওয়া হয়। চোখের জলও তখন তাদের শুকিয়ে যায়। অর্থাৎ যেটাকে আমরা বলি হাতে না মেরে ভাতে মারা। অর্থাৎ চুইয়ে পড়ছে না কোনো রক্ত, অর্থাৎ যে হৃদয় বিদারক যে যন্ত্রণা, আঘাত, সেই আঘাতটা কিন্তু প্রকাশিত নয়, কোনো চোখের জল নয়, কোনো চোখ থেকে জলও পড়ছে না।
ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। ঘূর্ণিপাক পাক খেতে খেতে এগিয়ে চলে যা, কখনো আবার একই স্থানে অবস্থান করেও ঘুরতে থাকে। বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। বিদ্যুৎ মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে স্ফুলিঙ্গ তৈরি হয় সেটা হচ্ছে বিদ্যুৎ। বাজ, বাজ হচ্ছে বজ্রপাত অর্থাৎ অশনি, একটা বিপদ। মেঘের ঘর্ষণে সৃষ্ট বিদ্যুৎ যখন প্রচণ্ড শব্দসহ পৃথিবীতে পড়ে তখন তাকে আমরা বাজ বলি। যদিও এই চরণটা বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, এই শব্দটা একটা অর্থ আছে। ঝড় বৃষ্টির সময় আকাশের বুকে কখনো কখনো বিদ্যুতের ঝলক দেখা যায়। এই বিদ্যুৎ জনজীবনে ক্ষতি ডেকে আনে। যখন জমে ওঠা বিদ্যুৎ মাটির বুকে নেমে আসে বাজরূপে, তখন তার প্রকৃতি হয় ধ্বংসাত্মক। যার উপর সে পড়ে তাকে সে ধ্বংস করে দেয়। পীড়িত মানুষের বুকে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ যখন ঘটে, তা তখন রাষ্ট্রশক্তিকে দুর্বার আঘাত আনতে পারে। এই বার্তাটাই যেন কবি এখানে দিলেন। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। আগে এই চরণটা দেখো, ঝিরঝিরে বৃষ্টি অর্থাৎ মৃদু গতিতে পড়া যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টি হলো ঝিরঝিরে বৃষ্টি, আর প্রলয় ঝড় হলো ভয়ঙ্কর ঝড় যা প্রকৃতিকে ধ্বংস প্রকৃতির ধ্বংস ডেকে আনতে পারে। এখানে মানুষের যে সম্মিলিত প্রতিবাদী চেতনা, সেই চেতনাকেই কবি বুঝিয়েছেন, যা সঞ্চিত থাকে বুকে, কিন্তু অত্যাচারে যখন দেওয়ালে ঠেকে যায় পিঠ, তখন তা প্রলয় ঝড়ের মতোই তার ধ্বংস করে দিতে পারে গর্বে উদ্ধত শোষক রাষ্ট্রশক্তিকে। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, বেদনারূপ অশ্রু, যে বেদনা অশ্রু হয়ে ঝরে পড়ে, সেই বুকে নিয়ে, হৃদয়ে নিয়ে জেলের গড়ার থেকে, জেলখানার লোহার খাঁচা থেকে বা জেলখানার ভেতর থেকে কবির কোনো বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। কবির কোনো লিপিকার স্বর। লিপিকার মানে কি দেখো, লিপি করেন যিনি, অর্থাৎ এখানে লেখক তথা প্রতিবাদী কবিকেই বোঝানো হয়েছে। আর স্বর মানে কণ্ঠধ্বনি, কণ্ঠস্বর বা আওয়াজ। সহজ কথায় বলতে গেলে কোনো স্বাধীনচেতা বিবেকবান কবি রাষ্ট্রশক্তিকে ভয় পায় না। সত্যবাদিতা ও রাষ্ট্রের অন্যায় আচরণের প্রতিবাদ করে বলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কবিকে বারবার কারারুদ্ধ করা হলেও সেই কবি কিন্তু নির্ভয়ে তার কথা প্রচার করতে থাকে। নির্যাতিত বা শোষিত মানুষের বুকের গভীর বেদনা, মায়ের কান্না কবির লেখনীতে প্রতিবাদের বাণী হয়ে ঝরে পড়ে। কবির স্বর পীড়িত জনগণকে উদ্বুদ্ধ করে। অর্থাৎ যদি কবিতার প্রথম স্তবকটা দেখো, তাহলে কবিতার এই প্রথম স্তবকে কবি কিন্তু একটা বার্তা দিলেন যে রাষ্ট্রশক্তির শোষণযন্ত্রে পিষ্ট যখন সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু রাষ্ট্রশক্তির সেই নিষ্ঠুর নিষ্পেষণের চাকার বিপরীতে মাথা তুলে কোণঠাইনভাবে নিছক কলম পেশা মজুর যারা, সেই অর্থাৎ নিছক কলম পেশা মজুর না হয়ে মূলত কবি এখানে প্রতিবাদ জানিয়েছেন। এবং কবির এই প্রতিবাদকে যদি আমরা দেখি, সেই প্রতিবাদের নিয়মকানুন লোপাট করে দিয়ে সময়ের ঢেউয়ের কালো মেঘের দলকে একত্রিত করে মুক্তকণ্ঠী প্রতিবাদী কবি যেন ফাঁস লাগাচ্ছে গলায়। সেই বার্তাটাই এখানে কবি দিতে চেয়েছেন। রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, রাষ্ট্রশক্তির বিপক্ষে যে জনসাধারণের যে সোচ্চার কণ্ঠস্বর, সেটাই কবি এখানে প্রথম অংশে বার্তা দিলেন। এবার কবিতা দ্বিতীয় স্তবক দেখো। কবিতা দ্বিতীয় স্তবকে কবি বলছেন, যখন কাঁপন লাগে জিভে। যখন কাঁপন লাগে জিভে, কাঁপন মানে কি, কম্পন, অর্থাৎ যখন জীব কেঁপে ওঠে। জীব কেঁপে ওঠা মানে কথা বলতে চাই, বাতাসকে মুক্ত করে দেয় সুর। কবির মনের কথা সুরের আকারে ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। মানুষের মনের অবরুদ্ধ যন্ত্রণার কথা গানের কলি হয়ে সঙ্গীতের সুরের ঝর্ণায় ঝরে পড়ে। জীব যেন তার ভয়ভীতি আড়ষ্টতা ত্যাগ করে প্রতিবাদের কথা উচ্চারণ করে, বাকস্বাধীনতা প্রকাশ করে। অবরুদ্ধ বাতাস যেন মুক্তির স্বাদ পায়। অর্থাৎ তুমি যখন কথা বলো, সেই কথা বলতে দেখবে যে মূলত যে বাক স্বাধীনতা যখন প্রকাশ পাচ্ছে, তখন যেন সেখানে বাতাস একটা মুক্তির স্বাদ পাচ্ছে। এই বাতাসের মুক্তির স্বাদ আর বাক স্বাধীনতা প্রকাশ হওয়া দুটোই কিন্তু একই অর্থে কবি ব্যবহার করলেন। তাই কবি বললেন, বাতাসকে মুক্ত করে দেয় সুর। পরের অংশে কবি বলছেন, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। গান যখন শস্ত্র মানে অস্ত্রের সহায়ক, যেটা তোমরা জয় গোস্বামী রচিত এর আগে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তোমরা পড়েছিলে। সেখানে অস্ত্র নয় গান চাই, যুদ্ধ নয় শান্তি চাই, সেই বার্তাটা যেমন কবি দিয়েছিলেন, এখানেও যেন সেই বার্তাটাই কবি এখানে দিলেন। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, অর্থাৎ গান মানুষের তপ্ত হৃদয়কে শান্ত স্নিগ্ধ করে। গানের আছে অমিত শক্তি। এই গান পারে অসুরকে সুরে পরিণত করতে, এবং আবার গানের এই যে সুর ঝঙ্কার, এই সুর ঝঙ্কার মনকে উজ্জীবিত করে। অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে পারে গান। মানুষের মনে বিদ্রোহের প্রেরণা যোগায় গান। এভাবেই গান যুদ্ধে শস্ত্র হয়ে উঠতে পারে। অর্থাৎ সঙ্গীতের মূর্ছনায় যুদ্ধবাজ সমস্ত শক্তিকে যেন বশ করতে পারে বা পরাজিত করতে পারে। কবিকে তখন ভয় পায় ওরা, এবং কবিকে তখন ভয় পায় ওরা।
কয়েদ করে তাকে কয়েদ মানে বন্দি করে রাখে, আটক করে রাখে। মানবদরদী কবি যখন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লেখনী ধরেন, কবির ভাষা তখন গানের মাধ্যমে জনগণের যে মানসিকতায় বৈপ্লবিক চেতনার জাগরণ ঘটায়, সেই সময় রাষ্ট্রশক্তি ভয় পায় কবি সাহিত্যিকদের। কারণ সাহিত্যিকরা সত্যের পূজারী এবং সাহিত্যিকরা জানে সত্য কঠিন, কিন্তু কঠিন কখনো বঞ্চনা করে না, প্রতারণা করে না, তাই তারা সবসময় সত্যের পথে থাকেন। পরাধীন ভারতবর্ষের বুকে যদি দেখো তাহলে দেখবে সেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বারবার বন্দী হতে হয়েছে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু তিনি থেমে থাকেননি। ঠিক অনুরূপভাবে এখানে ভারভারা রাওয়ের কণ্ঠেও সেই একই কথা উচ্চারিত হচ্ছে, কারণ কবিদের প্রেরণায় জনগণ বিদ্রোহী হয়ে ওঠে। কবির কণ্ঠকে রুদ্ধ করার জন্য রাষ্ট্রশক্তি কারাগারে বন্দি করে প্রতিবাদী কবিদের। দেখো, তোমরা যারা ইতিহাস জানো, ইতিহাসে তোমরা নিশ্চয়ই জানো, ইতিহাসে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরে ফরাসি বিপ্লব বলো, ফেব্রুয়ারি বিপ্লব বলো, জুলাই বিপ্লব বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দার্শনিকদের ভূমিকা আছে। যে কোনো কবি সাহিত্যিকদের কিন্তু একটা ভূমিকা থাকে জনগণকে উদ্বুদ্ধ করার। সেই বার্তাটাই যেন এখানে কবি দিলেন। আর যে সমস্ত কবি সাহিত্যিক জনগণকে উদ্বুদ্ধ করতে চান, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যখন জনগণ মাথা তোলে, তখন ওই কবিকে, যার লেখাতে মূলত জনগণ উদ্বুদ্ধ হচ্ছে, তাকে বন্দি করা হয়, কয়েদ করে তাকে। আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। গর্দান বলতে কোন অংশটাকে বলে তো ঘাড়, এবং ঘাড় থেকে মূলত ঘাড়ের অংশ থেকে ঘাড়, গোলা এবং মাথা সহ যে অংশটা, সেই গর্দানে শক্ত করে জড়িয়ে দেয়, আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। আবার এবং কিন্তু তারই মধ্যে শ্বাস ফেলছে, তারই মধ্যে ফাঁস শব্দের অর্থ আগে দেখো। ফাঁস মানে দড়ির তৈরি একটা, আমি আগেই বলে গেছি, দড়ির তৈরি একটা কৌশল, দড়ির তৈরি একটা বন্ধন, যা কৌশলে আলগা করা যায় অথবা দৃঢ় করা যায়। গর্দানে যখন ফাঁস লাগিয়ে দেওয়া, এই লাইনটার, এই চরণটা তাৎপর্য কি? কবির কণ্ঠকে রুদ্ধ করার জন্য রাষ্ট্রশক্তি নানা কৌশলে কবিকে মিথ্যা অভিযোগে বেঁধে ফেলতে চায়, এমনকি তাকে মৃত্যুদণ্ডের ভয়ও দেখায়। জড়িয়ে দেয় ফাঁস, তাই কবি বলছেন গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। কিন্তু এই সব কিছুর মাধ্যমে, সব কিছুর মাঝে দাঁড়িয়েও কবি কিন্তু জনতার মাঝে সুর ফেলছেন, শ্বাস ফেলছেন। সত্যদ্রষ্টা কবিগণ, অর্থাৎ আমি একটু আগে বলে গেছি সাহিত্যিকরা সত্যের পূজারী, সেই সত্যদ্রষ্টা কবিগণ রাষ্ট্রশক্তির চোখ রাঙানিকে কখনো ভয় পায় না। তাদের হৃদয়ের সুর প্রতিবাদ হয়ে নিঃসৃত হয় লেখনীর মাধ্যমে। তবে সেই প্রতিবাদ বা তাদের বক্তব্য প্রকাশের মধ্য দিয়ে জনতার মাঝে মুক্তির বাণী ছড়িয়ে দেন তারা, আর আপন মনের অবরুদ্ধ যন্ত্রণার মুক্তি ঘটান। এইভাবেই কবি সাহিত্যিকরা জনতার মাঝে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখেন বা তাদের অস্তিত্ব টিকে থেকে যায়। অর্থাৎ যাকে আমরা তথাকথিতভাবে সাহিত্যিকরা, যে সমস্ত সাহিত্যিকরা আছেন, যখন সমাজে কোনো অত্যাচার অনাচার দেখেছেন, তখনই কিন্তু সেই অত্যাচার অনাচারের বিরুদ্ধে লেখনী ধারণ করেছেন, এবং সেই লেখনীর প্রভাবে জনতা যেন উদ্বুদ্ধ হয়েছেন। এই বার্তাটাই এই চরণে প্রকাশিত। এটি ছিল কবিতার দ্বিতীয় স্তবক। এবার কবিতার তৃতীয় স্তবক। তৃতীয় স্তবকে কবি কি বলছেন? ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। ফাঁসির মঞ্চ, ফাঁসি দেওয়া হয় যেখানে, তোমরা জানো ভারতের পরাধীন ভারতবর্ষের বুকে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বুকে বারবার দেখা গেছে আমাদের বীর সন্তানদের ফাঁসি মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয় যেখানে। সেই ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য, ভারসাম্য মানে ভারের যে সমতা, সেই সমতা রক্ষা করার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। অর্থাৎ সত্যদ্রষ্টা যে কবিগণ, সেই কবিগণ ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইতে পারেন। রাষ্ট্রশক্তি, অত্যাচার, পীড়ন, এমনকি মৃত্যুদণ্ডের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠকে মিশিয়ে দিতে চাই মাটিতে। অন্যদিকে কবিগণ আপন জীবন বলিদানের মাধ্যমে ওই মৃত্যুর প্রতীক ফাঁসির মঞ্চটাকেই মাটির বুকে মিশিয়ে দেন। দেখো, এটা যেমন কবি সাহিত্যিকদের কথা বলা হয়েছে, একবার পরাধীন ভারতবর্ষের বুকে যখন তাকাবে, দেখবে অতীত ইতিহাস ঘাটবে, তখন কিন্তু আমাদের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ থেকে আরম্ভ করে প্রত্যেকেই কিন্তু এইভাবে যে ফাঁসির মঞ্চকে মাটির সাথে মিলিয়ে দিয়েছেন। অর্থাৎ ফাঁসির মঞ্চে তারা জীবনের জয়গান গেয়েছেন। আর স্পর্ধা জানাচ্ছে, স্পর্ধা, গর্ব, অহংকার বোধের প্রকাশ জানাচ্ছে মৃত্যুকে। আর তুচ্ছ ফাঁসুরে মানে যিনি ফাঁসি দেন, সেই ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। মৃত্যুকে জয় করেন সত্যদ্রষ্টা কবিগণ, এবং তাদের কাছে জীবন মৃত্যু হলো পায়ের ভিত্ত। তারা ভয় পান না ফাঁসির দড়িকে আলিঙ্গন করতে, আর ভয় পান না এই তুচ্ছ ফাঁসুরিকেও। স্পর্ধার সঙ্গে তারা মৃত্যু এবং ফাঁসুরের অস্তিত্বকেই
অস্বীকার করতে চান। অর্থাৎ এই হচ্ছে কবিতার 3 নম্বর স্তবকে কবি এই বার্তাটা দিলেন। সবথেকে বড় যেটা বিষয়, সমগ্র কবিতা জুড়ে যেটা তোমরা জানতে পেলে, সমগ্র কবিতা সামাজিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে কবির যে প্রতিবাদী মানসিকতা, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কবির যে প্রতিবাদী মানসিকতা, সেটাই এই কবিতা জুড়ে ফুটে উঠেছে। চারণ কবিরা কী করতেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে? চারণ কবিরা তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনগণকে গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে তারা মানুষকে উদ্বুদ্ধ করতেন। যেমন ধরো, যখন অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে, তখন আমরা দেখেছিলাম এই যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ও ভাই, এই গানটা কিন্তু মানুষকে আলাদা উদ্বুদ্ধ করেছিল। এবং যখন মানুষের স্লোগান ছিল বিলিতি কাপড় পুড়িয়ে ফেলো, তখন কিন্তু সকলে ঐক্যবদ্ধ হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কবিরা যেমন গানের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতেন, সেই চারণ কবিদের মতোই এখানে ভারভারারাও তিনিও কিন্তু রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সমগ্র মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এবং উদ্বুদ্ধ করতে চেয়ে তিনি তার বার্তা জনগণকে একত্রিত করতে পেরেছেন। শোষণ, সমাজের অত্যাচার, সামাজিক যে অবক্ষয়, রাষ্ট্রশক্তির অবক্ষয়, নিয়মকানুনের যে লোপাট, অদৃশ্য হয়ে যাওয়া, সব কিছুর মাধ্যমে জনগণকে একত্রিত করতে চেয়েছেন, ঐক্যবদ্ধ করতে চেয়েছেন, উদ্বুদ্ধ করতে চেয়েছেন। তাই কবিতার নাম হয়েছে চারণ কবি। তেলেগু কবির ভারভারাওয়ের এই কবি, এটা একটা প্রতিবাদী কবিতা, এটা তো অস্বীকার করার জায়গা না, এটা একটা প্রতিবাদী কবিতা। এই চারণ কবি আমি আগেই বলে গেছি, এটা তেলেগু ভাষায় এই কবিতার নাম ছিল কবি। ইংরেজি অনুবাদে হয়েছিল দ্য বার্ড, এরই বঙ্গানুবাদ করেন কবি শঙ্খ ঘোষ, যার নামকরণ করেন চারণ কবি। যদি দেখো, মধ্যযুগের ইতিহাসেও চারণ কবিদের কিন্তু অস্তিত্ব ছিল। সাধারণত চলতে চলতেই চারণ কবিরা কাব্য রচনা পরিবেশন করেন, মূলত যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে বা বিপ্লবীদের মনে সাহস সঞ্চারণ করতেই চারণ কবিগণ গান রচনা করতেন। ক্ষমতালোভী শাসক শক্তি সর্বদাই সত্যভাষণ তথা প্রতিবাদী কণ্ঠকে ভয় পায়। চারণ কবিরা শাসক শক্তির স্বরূপকে কাব্য তথা গানের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে প্রচার করেন। তাদের বাণী জনসাধারণের মনে আলোড়ন সৃষ্টি করে। তারাও তখন রাষ্ট্রশক্তির অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এই কারণে রাষ্ট্রশক্তি ভয় পায় কবিকে। কবির কণ্ঠরোধের চেষ্টায় তারা কবিকে কয়েদ করে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে চায় প্রতিবাদী কবিকে। কবি তবু ভয় পান না। ফাঁসির মঞ্চে তারা জীবনের জয়গান গান, মৃত্যুকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেন। কবির কাব্যের ভাষা জনসাধারণের মনে বারুদের মতো বিস্ফোরক হয়ে প্রকাশ করে। জনগণের আবেগের বিস্ফোরণই ধ্বংস করতে পারে অত্যাচারী রাষ্ট্রশক্তিকে। প্রিভিয়াস যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে দেখো মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাতেও কবি কিন্তু সেখানে একটা কথা বলেছিলেন, আমি তা পারি না, যা পারি সেই কেবল কবিতায় জেগে ওঠে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। সেই বারুদ আর বিস্ফোরণ যেন কবির সত্তার, কবির লেখনী যেন জনগণকে উদ্বুদ্ধ করেছে। চারণ কবিদের লেখনী শক্তির তীব্রতাকেই আলোচ্য কবিতায় শিল্পমণ্ডিত করে তুলেছেন কবি। অর্থাৎ চারণ কবিরা যেভাবে উদ্বুদ্ধ করতে পারতেন, কবিও বর্তমানে রাষ্ট্রশক্তির অবনমনের বিরুদ্ধে, সামাজিক অবক্ষয়, রাষ্ট্রশক্তির অবক্ষয়, আইন কানুনের বিরুদ্ধে তার যে ভাবনা, সেটা জনগণকে একত্রিত করে তুলতে চেষ্টা করেছেন বলেই এই কবিতাটির ব্যঞ্জনাধর্মী নামকরণ চারণ কবি সার্থক হয়েছে বলেই মনে হয়। কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ আসবে বা যে ধরনের প্রশ্নের ধরন আসবে, প্রশ্নের প্যাটার্ন আসবে, সেই নিয়ে আমরা পরবর্তী এপিসোডে কথা বলবো। আজকের এপিসোড এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। আর অবশ্যই যদি তোমাদের কোনো মূল্যবান মতামত থাকে বা এই এপিসোডে কোন জায়গাটা তোমাদের খারাপ লাগলো, সেই অংশটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর ভালো লাগা দিকটা তো অবশ্যই জানিও। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।